আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা অলরেডি সবাই জানেন যে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র অলরেডি 52 সদস্যের একটা দল ঘোষণা করে দিয়েছে, যেখান থেকে এই মাসের 7 তারিখ ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষের ম্যাচকে কেন্দ্র করে তার মেন স্কোয়াডটা ঘোষণা করে দিবে, যেখানে 30 সদস্যের একটা দল থাকবে। তো অনেকে বলতেছে 26 জনের সদস্যের একটা দল থাকবে। আসলে এটা জিনিসটা সম্পূর্ণ ফেক। যেখানে আমরা সিবিএফ থেকে প্রমাণ পেয়েছি যে তারা বলতেছে 23 সদস্যের স্কোয়াড থাকবে, সেখানে যারা 26 সদস্যের বলতেছে এটা হচ্ছে ফেক নিউজ। আচ্ছা, যাই হোক, ওই বিষয়টার দিকে যাচ্ছি না। আজকের এই ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র কোন প্লেয়ারটাকে মিস করে গেছে প্রাথমিক স্কোয়াডে, এবং ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র কোন কোন প্লেয়ার গুলাকে ব্রাজিল জাতীয় দলে না ডাকলেও পারতো, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন অস্কারকে ব্রাজিল জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে, তাকে মেন স্কোয়াডে রাখা হবে কিনা এবং তাকে ম্যাচ খেলানো হবে কিনা সেই বিষয়টা অনেকে জানতে চেয়েছিলেন। তো সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব আজকের এই ভিডিওটা হয়তো বা একটু লেন্থি হইতে পারে, সো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমত আমরা যদি ব্রাজিলের স্কোয়াডের কথা বলি, দেখতে পারবো যে 52 সদস্যের একটা স্কোয়াড, ঠিক আছে। সো আপনারা যারা ভাবতেছেন 52 সদস্যের যে স্কোয়াডটা রয়েছে, এদের মাঝে প্রায় আপনাদের যারা চিন্তা করতেছেন যে ভাই এই প্লেয়ারটা ডাক পাবে, এই প্লেয়ারটা ডাক পাবে 30 সদস্যের স্কোয়াডে, তাদেরকে বলতে চাই, দেখুন, এখনো এটা নিয়ে নিশ্চিত ভাবে আপনি কিছু বলতে পারবেন না। দেখুন, একটা স্কোয়াড 52 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেইখান থেকে 23 জনের একটা স্কোয়াডে নিয়ে আসবে। 23 জনের স্কোয়াডে নিয়ে আসতে হলে কোচ ডুরিবাল জুনিয়রকে অনেকগুলা চিন্তা ভাবনা করতে হবে। বললাম, রেখে দিলাম, জিনিসটা কিন্তু এরকম না ভাই। প্রত্যেকটা প্লেয়ারকে অ্যানালাইসিস করবে, তারপরে 23 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করবে। আপনি যদি এখন 23 সদস্যের স্কোয়াড দেখেন, যদি ঘোষণার স্কোয়াডটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে 23 জনকে ডাকলে বাকি 29টা প্লেয়ার বাদ যাবে। এইখানে কোচ ডোরিবাল জুনিয়র বেশ অনেকগুলা যাচাই বাছাই করবে, তারপর কিন্তু 29 জন প্লেয়ারকে বাদ দিয়ে 23 জনের একটা প্লেয়ার নিয়ে আসবে, 23 জনের একটা স্কোয়াড নিয়ে আসবে, যেখানে আমরা দেখতে পাবো যে গোলকিপারে 3 জন, ডিফেন্ডারে 8 জন, মিডফিল্ডে কয়জন রাখবে, ফাইনাল থার্ডে কয়জন রাখবে, সেটা কোচ ডুরিবাল জুনিয়র ভালো জানে। আমরা হয়তোবা দেখতে পারবো যে কোচ ডুরিবাল জুনিয়র মিডফিল্ডে হয়তোবা 6টা কিংবা 5টার বেশি প্লেয়ার রাখবে না। আমরা ফাইনাল থার্ডে হয়তোবা দেখতে পারবো যে 7টা, 8টা, 9টা প্লেয়ারও হয়তোবা দেখতে পারি, কারণ ফাইনাল থার্ডে প্রচুর অপশন। তো এখন আমি যে প্লেয়ারটার কথা বলতে চাই, যে প্লেয়ারটাকে কোচ ডুরিবাল জুনিয়র মিস করে গেছে, সেটা হচ্ছে মার্কোস লিওনার্দো। এখন অনেকেই আপনারা বলবেন যে মার্কোস লিওনার্দোকে কেন নেওয়া হয়নি। ভাই, আমি কয়েকটা যুক্তি, পক্ষে এবং বিপক্ষে যুক্তি দিতেছি, সো আপনারা ডিসাইড করে নেবেন কেন নেওয়া হয়নি। তো প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মার্কোস লিওনার্দো এই মুহূর্তে সৌদির প্রো লিগে বেশ দারুণ ছন্দে আছে, দারুণ টাচে আছে। তিনি এখনো পর্যন্ত সম্ভবত 29টা না 28টা ম্যাচ খেলে 22টা গোল করছে, যেখানে 2টা তার অ্যাসিস্ট রয়েছে। সো এই প্লেয়ারটাকে কেন নেওয়া হয়নি? প্লেয়ারটার তো কোয়ালিটি বেশ ভালো, কেন নেওয়া হয়নি? প্রথমত আমি যেটা বলতে চাই, ডুরিবাল জুনিয়রের পক্ষে যেটা যুক্তি দিতে চাই সেটা হচ্ছে তিনি ওই কারণে প্লেয়ারটাকে নেয় নাই, যে প্লেয়ারটা, যেই কারণটা হচ্ছে প্লেয়ারটা সৌদের প্রো লিগে খেলে। সৌদের প্রো লিগটা কোচ ডুরিবাল জুনিয়রের কাছে মানের দিক থেকে একটু কম মনে হইতেছে। এখন আপনি মার্কোস লিওনার্দোর পক্ষে এমন একটা তথ্য উপস্থাপন করতে পারেন যে হ্যাঁ, এই জায়গায় ব্যান্টোকে তাহলে কেন নেওয়া হয়েছে? ব্যান্টো তো সৌদের প্রো লিগে খেলে, ব্যান্টোকে যেহেতু নেওয়া হয়েছে, তাহলে কেন মার্কোস লিওনার্দোকে নেওয়া হয় নাই? সো এই ব্যাপারে কোচ ডুরিবাল জুনিয়রের পক্ষে যেটা যুক্তি আসতে পারে সেটা হচ্ছে, দেখুন, প্রথমত ব্যান্টোকে তিনি যখন ব্রাজিল জাতীয় দলে রেখেছিলেন, ফার্স্ট টাইম ম্যাচও খেলিয়েছিলেন, তিনি তখন কোথায় খেলতেন? তিনি ব্রাজিলিয়ান লিগে খেলতেন। ব্রাজিলিয়ান লিগে খেলতে ব্রাজিলের স্কোয়াডে এসে, ব্রাজিলের প্রাথমিক একাদশে এসে তিনি ফার্স্ট 2 ম্যাচে যেই ধরনের সার্ভিস দিয়েছেন, সেটা কোচ ডুরিবাল জুনিয়র ভুলে যায় না। এবং ভুলে না যাওয়ার কারণে এখনো কিন্তু তার উপর কৃতিত্বটা দিয়ে এখনো তাকে কিন্তু জাতীয় দলে ডাকে। তিনি সৌদের প্রো লিগে খেলুক বা আদার্স লিগে খেলুক, এখনো কিন্তু তাকে রেফার করে, ওইখানেও কিন্তু তিনি বেশ ভালো করতেছেন। সো এই কারণে হয়তো বা কোচ ডুরিবাল জুনিয়র এখনো পর্যন্ত সৌদের প্রো লিগ থেকে ব্যান্টোকে ডাকে। আর মার্কোস লিওনার্দোর ব্যাপারে আরো একটা কোচ ডুরিবাল জুনিয়র যেটা চিন্তা করতেছে সেটা হয়তো বা হতে পারে তার হাইট। তার হাইটটা একটু কম, সেন্টার ফরওয়ার্ডে মোটামুটি হাইট লাগে। এখন হাইটের কথা যখন আসতেছে, আপনারা হয়তো বা বলতে পারেন যে এখানে তো এন্ড্রিককে ডাকা হয়েছে, সো এন্ড্রিকেরও তো হাইটটা তেমন একটা বেশি না, সো তাকে কেন ডাকা হয়েছে? এন্ড্রিককে যেহেতু ডাকা হয়েছে, এখন মার্কুস লিওনার্দোকে কেন নয়? মার্কুস লিওনার্দোর হাইটটা কম হইলে এন্ড্রিকেও তো বাদ যাইতে পারে। সো এই ব্যাপারে কোচ ডুরিবাল জুনিয়রের যেই যুক্তিটা হইতে পারে সেটা হচ্ছে, এন্ড্রিক তো রিয়াল মাদ্রিদের হয়ে খেলে, লা লিগাতে খেলে, বিশ্বের দ্বিতীয় যেই সেরা লিগটা সেটাতে খেলে। সো এই কারণে হয়তোবা কোচ ডুরিবাল জুনিয়র তাকে ডেকেছেন।
আর মানের দিক থেকে বিবেচনা করে, লিগের দিক থেকে বিবেচনা করে হয়তো বা মার্কোস লিওনার্দোকে দেখেন নাই। সো আমার কাছে মনে হইতেছে যে এই জায়গায় মার্কোস লিওনার্দো একটা কলাপ ডিজার্ভ করতো, বাট তাকে প্রাথমিক স্কোয়াডেও রাখা হয় নাই। এটা হচ্ছে একটা বিষয়। তো এখন আমরা আসি আরেকটা বিষয়ের দিকে, ব্রাজিল জাতীয় দলে কোন কোন প্লেয়ার গুলাকে প্রাথমিক স্কোয়াডে না রাখলেও পারতো কোচ ডুরিবাল জুনিয়র। প্রথমত আমি গোলকিপারের কথা বলতে চাই। দেখুন গোলকিপারে এই জায়গায় আপনি ওয়েভারটনকে কেন রাখলেন? ওয়েভারটনকে রাখার কোন রিজন আছে? ওয়েভারটন, হ্যাঁ আপনি হয়তোবা অভিজ্ঞতার বিচারে ওয়েভারটনকে ডাকলেন, অভিজ্ঞতা দিয়ে এখানে খাটা খাবে, গোলকিপারে 3টা গোলকিপার নেবেন আপনি, এখানে অভিজ্ঞতা দিয়ে কুচু করবেন, যেখানে আপনার হাতে এলিসন, এডারসন, ব্যান্টোর মতো গোলকিপার আছে, লুকাস পেরের মতো গোলকিপার আছে। এখানে আপনি প্রাথমিক স্কোয়াডে তাকে রাখার কি আছে? এখানে আপনি অন্যান্য হ্যাঁ আদার্স যে প্লেয়ার গুলার বয়স কম গোলকিপার হিসেবে ইন ফিউচারে যারা ব্রাজিল জাতীয় দলের খেলার মতো যোগ্যতা রাখবে তাদেরকে ডাকবেন। এরপর যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ভাই রাইট ব্যাকে। রাইট ব্যাকে এইখানেও আমরা এখনো পর্যন্ত স্যার দানিলো, আরে শালার ফাঁসার মধ্যে সুপার গ্লু লাগাই দিছে, এমন সুপার গ্লু লাগাইছে, সুপার গ্লু ডুরিবাল জুনিয়র আর ফাঁসা থেকে ওঠেই না। দানিলো নামক যে সুপার গ্লুটা ডুরিবাল জুনিয়র ফাঁসার মধ্যে লাগাইছে এটা ওঠেই না। যে প্লেয়ারটাকে জুভেন্টাস থেকে মনে করেন যে লাথি দিয়ে বাড়ি করে দিচ্ছে ফ্লামিঙ্গোতে, সেই প্লেয়ারটাকে এখনো কোচ ডুরিবাল জুনিয়রের প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে আমি জানি না। এরপরে যেই কথাটা বলতে চাই আমি ভাই সেটা হচ্ছে মিডফিল্ডে। মিডফিল্ডে ভাই ক্যাসেমিরোকে প্রাথমিক স্কোয়াডে রাখলেও রাখতে পারতো। অনেকে বলবেন যে আবেগ থেকে কথা বলতেছি, ভাই আবেগ থেকে না। ব্রাজিলের মিডফিল্ডার, হোল্ডিং মিডফিল্ডারের যে অবস্থা, হ্যাঁ তিনি হয়তোবা ম্যানচেস্টার ইউনাইটেডে তেমন একটা ভালো করতেছে না, বাট এখনো পর্যন্ত আমার কাছে মনে হইতেছে, আপনাদের কাছে কি অবস্থা সেটা আপনারাই ভালো জানেন, ক্যাসেমিরোকে দরকার ছিল। তো এরপরে যে প্লেয়ারটার কথা বলতে চাই ভাই, রাইট ব্যাক না সরি, প্লেয়ারটাকে কিন্তু মিডফিল্ডারেও ধরা হয় নাই, প্লেয়ারটাকে রাইট উইঙ্গার হিসেবে ধরা হয়েছে লুকাস মৌরা। বয়সটা সম্ভবত 33 না 32 হয়ে গেছে, সম্ভবত 32। সো এই প্লেয়ারটাকে দিয়ে কি করবেন? হ্যাঁ একটা সময় ইউরোপে খেলতো, ভালো খেলতো, এই প্লেয়ারটাকে কি করবেন? প্রাথমিক স্কোয়াডে কি করবেন এই প্লেয়ারটাকে দিয়ে? যেখানে আপনার হাতে রাইট উইঙ্গে গাদা গাদা অপশন, মানে মাথার মধ্যে মাথায় একজুলি আপনার রাইট উইঙ্গার আছে, তাকে দিয়ে আপনি কি করবেন রাইট উইঙ্গে? হ্যাঁ তাকে মিডফিল্ডে খেলাইতে পারবেন না তো। রাইট উইং দিয়ে কি করবেন? এস্তেবা উইলিয়াম রে রাখছেন, অ্যান্টনি রে রাখছেন, রাফিনহারে রাখছেন, রদ্রিগোরে রাখছেন, এখানে 4টা প্লেয়ার, ও লুইস এনরিকে রাখছেন 5টা প্লেয়ার। এইখানে আপনি আবার লুকাস মৌরাকে দিয়ে কি করবেন? ঘোড়ার ঘাস কাটবেন? গেছে, মানে এই জায়গায় গেছে। এখন আমরা যদি ভাই মিডফিল্ডারের কথা বলি, তাহলে মিডফিল্ডার প্রাথমিক স্কোয়াডে কোচ ডুরিবাল জুনিয়র পাকুইতাকে কেন রাখছে? তিনি তো একটা ইনজুরিতে আছে, তিনি কি 1 মাস আগে ম্যাচের আগে ফিট হইতে পারবেন? তার একটা গোড়ালির ইনজুরি দেখছি, পাকুইতাকে কেন রাখছে জানি না। তো হ্যাঁ পাকুইতা ব্রাজিল জাতীয় দলে মোটামুটি একজন নির্ভরযোগ্য প্লেয়ার ব্রাজিলের, অন্তত ব্রাজিলের, কিন্তু ক্লাবের হয়ে যে ফর্মে আছে, যেভাবে একের পর এক কার্ড দেখতেছে আর ইনজুরিতে আছে, তাকে কেন রাখা হয়েছে? হ্যাঁ ইনজুরির কারণে যদি আপনি তাকে রাখেনি দলে, তাহলে রিচার্লিসন কি দোষ করছে? রিচার্লিসনকে আপনি রাখতে পারতেন, রিচার্লিসনও ইনজুরিতে আছে, তো তাকেও রাখতে পারতেন, রাখেন নাই। তো এরপরে আসি আমরা অস্কারের দিকে। আপনাদের আবেগ ভাই, আবেগ, অস্কার রে, মানে এই প্লেয়ারটাকে ব্রাজিল জাতীয় দলে 2016 সালের পরে কিন্তু ফার্স্ট টাইম ব্রাজিল জাতীয় দলে দেখছেন। 2016 থেকে যদি আপনি হিসেব করেন, প্রায় দেখতে পারবেন যে প্রায় 9-10 বছর পরে ব্রাজিল জাতীয় দলে আসছে। আপনাদের আবেগ। এখন কথা হচ্ছে অস্কারকে ব্রাজিলের মেইন স্কোয়াডে আনা হবে কিনা। দেখুন আমি যে একটা কথা বলেছিলাম যে 23 জনের স্কোয়াড হবে, সেই 23 জনের স্কোয়াডে আনতে 23 জনের শর্ট লিস্টটা আনতে হলে 29টা প্লেয়ারকে বাদ দিতে হবে। সো ওই 29টা প্লেয়ারের মধ্যে অস্কার পরে যায় কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? দেখুন প্লেয়ারটা হ্যাঁ মোটামুটি ব্রাজিলিয়ান লিগে এসে মোটামুটি 10টা ম্যাচ খেলে 2টা গোল, সম্ভবত 4টা অ্যাসিস্ট করছে। সো এই প্লেয়ারটা মোটামুটি ব্রাজিলিয়ান লিগে এসে গোল অ্যাসিস্ট করতেছে। সো বাট সমস্যা যেটা হয়েছে, প্লেয়ারটার বয়স কিন্তু 33 হয়ে গেছে। এখন আপনারা বলবেন যে নেইমার জুনিয়রেরও তো বয়স 33 হয়ে গেছে, তাহলে নেইমার জুনিয়রকে নিলে তাকে কেন রাখতে পারবেন না? দেখুন অস্কারকে না রাখার অনেকগুলা রিজন আমি দেখাইতে পারবো, সেটা একটু একটু করে বলতেছি। প্রথমত নেইমার জুনিয়রকে যদি ধরুন স্টার্টিং 11-এ নিয়ে আসে, মেন স্কোয়াডে নিয়ে আসে, তার সাবস্টিটিউট হিসেবে কি আন্দ্রেস পেরেরাকে রাখা হবে? অথবা এই জায়গায় রোটেশন হিসেবে কি আপনি রদ্রিগোকে খেলাবেন? অথবা এই জায়গায় রোটেশন হিসেবে আপনি
রাফিনাকে খেলাইতে পারবেন না। সো ডুরিবাল জুনিয়রের হাতে মোটামুটি অপশন আছে। সো সেই অপশন গুলাকে টেক্কা দিয়ে এখন কোচ ডুরিবাল জুনিয়র কি অস্কারকে এই জায়গায় খেলাবে অথবা মেন স্কোয়াডে নিয়ে আসবে। আরেকটা বিষয়, ওই যে একটু আগে বলতেছিলাম নেইমার জুনিয়রকে রাখা হলে অস্কারকে কেন নয়, নেইমার জুনিয়রের বয়স তো 33 হয়ে গেছে, এটা একটু বলতে ভুলে গেছি। দেখুন নেইমার জুনিয়রের সঙ্গে কি আপনি অস্কারকে মিলাইলে হবে? যেমন মেসি, রোনালদো, নেইমারের সাথে যদি আপনি অন্যান্য প্লেয়ারকে মিলাইতে আসেন, বল যদি ভাই এদের বয়স হয়ে গেছে এদেরকে দিয়ে হবে না, তাহলে কি হবে? হবে না ভাই, কারণ এরা হচ্ছে গড। এদের পিছনে মনে করেন এদেরকে নিয়ে টু শব্দ করার কোনো ওয়ে আমি দেখতেছি না। সো এখন অস্কারকে যদি ধরে নিলাম যে মেইন স্কোয়াডে নিয়েও আসে, তাহলে কি খেলাইতে পারবে? আমার কাছে মনে হয় না ভাই। কেন মনে হয় না? দেখুন, আপনি কি নেইমারকে উঠিয়ে দিয়ে অস্কারকে খেলাইতে পারবেন? আপনি বলুন, যেখানে নেইমার জুনিয়র আপনার লেফট হাফ স্পেসটা কাজে লাগায়, আপনার কি বলে অস্কারও আপনার লেফট হাফ স্পেসটা কাজে লাগায়, সেখানে কি নেইমার জুনিয়রকে উঠিয়ে দিয়ে আপনি খেলাইতে পারবেন? পারবেন না। হ্যাঁ, নেইমার জুনিয়র খেলাইতে পারবেন। নেইমার জুনিয়র যদি বাই চান্স যদি ইনজুরির কারণে খেলতে না পারে কোনো একটা ম্যাচ, তাহলে আপনি খেলাইতে পারবেন। আর যদি নেইমার জুনিয়রকে সাবস্টিটিউট করেন, আমার কাছে মনে হয় না নেইমার জুনিয়রকে সাবস্টিটিউট করা হবে। তো আরেকটা বিষয় হচ্ছে নেইমার এবং অস্কারকে একই একাদশে খেলানো যায় কিনা, এটা একেবারে ইম্পসিবল ভাই। কেন ইম্পসিবল? দেখুন, ব্রাজিল কিন্তু প্রথাগত দুইটা বিবোর্ড নিয়ে খেলে। দুটা বিবোর্ড নিয়ে খেললে এখন অস্কারের জায়গাটা আমি দেখতেছি না। দুইটা বিবোর্ড নিয়ে খেললে একটা হইতে পারে এই জায়গায় আপনার গার্সন হইতে পারে, একটা হইতে পারে বুনো গুইমারে। সো ওই দুটা প্লেয়ারকে রাখার পরে আপনি অস্কারের জায়গাটা কোথায় দেখবেন? অস্কার তো একজন অ্যাটাকিং মিডফিল্ডার, আর এই দুটা প্লেয়ার হচ্ছে হোল্ডিং মিডফিল্ডার। সো ওই হিসেব করলে, টেকনিক্যালি হিসেব করলে আমি এখানে অস্কারকে জায়গা দেখতেছি না। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ব্রাজিল তাহলে দুটা অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে খেললেই তো হয়। দুটা অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে খেললে ব্রাজিলের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে একজন প্রথাগত মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডার নিয়ে খেলতে হবে কিংবা হোল্ডিং মিডফিল্ডার নিয়ে খেলতে হবে। সো একজন হোল্ডিং মিডফিল্ডার নিয়ে যখন ব্রাজিল খেলবে, দুইজন যখন অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে খেলবে, তখন ব্রাজিলের ডিফেন্স লাইনের অবস্থা, মিডফিল্ডার অবস্থা কি হবে আপনি জানেন? দেখুন, নেইমারের এখন আর বয়স নাই যে ট্র্যাক ব্যাক করে সেই নিচে ডিফেন্স করবে। নেইমারের সেই বয়সটা নাই। হ্যাঁ, সে যদি ইঞ্জুরি গুলা পিক না করতো তাহলে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। ইঞ্জুরি থেকে ব্যাক করে এখন সে কিন্তু ট্র্যাক ব্যাক করতে পারবে না। এরপর অস্কারও ডিফেন্সিভলি ভালো না, সেও ট্র্যাক ব্যাক করতে পারবে না। সো আপনি যদি অস্কার এবং নেইমার জুনিয়রকে একই সঙ্গে খেলান অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, তাহলে আপনাকে নিশ্চিতভাবে মিডফিল্ড ফাঁকা করে গোল খাইতেই হবে, ফাঁকা হয়ে যাবে মিডফিল্ড। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা যে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র 52 সদস্যের একটা দল ঘোষণা করছে। সেই দলে কোন কোন প্লেয়ার গুলাকে আপাতত সাইড বেঞ্চে রাখতে পারতো। ও আরেকটা প্লেয়ারের কথা বলতে চাই যে আলেক্সান্দ্রো, যিনি একটা সময় জুভেন্টাসে খেলতো। সো ওই প্লেয়ারটাকেও কিন্তু এখন ব্রাজিল জাতীয় দলের দরকার আছে কিনা জানি না, তারপরে কোচ ডুরিবাল জুনিয়র প্রাথমিক স্কোয়াডে রাখছে। সো এই হচ্ছে সম্পূর্ণ তথ্যগুলা, যে তথ্যগুলা থেকে আপনারা হয়তো বা কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে ব্রাজিলের স্কোয়াডটা কেমন হয়েছে, বা ব্রাজিলের যে প্লেয়ার গুলার কথা বলেছে এদেরকে কিভাবে খেলানো যায়, বা কোন কোন প্লেয়ার গুলাকে ডাকা উচিত ছিল বা কোন কোন প্লেয়ার গুলাকে ড্রপ করা উচিত ছিল, সেই বিষয়টা আপনারা আশা করি জানতে পেরেছেন। তো আর কি কি মিস করে গেছে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।